সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। জরুরি অবস্থা জারি, প্রধান উপদেষ্টার পদত্যাগ, শেখ হাসিনার ফিরে আসা, এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদ আটক, এমন নানাবিধ গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। রাত পেরিয়ে ভোর হয়, কিন্তু গুজবের যেন শেষ হয় না। এর আগে এনসিপি নেতা হাসনাত সার্জিসের ফেসবুক পোস্ট কেন্দ্র করে ঝড় বইছে রাজনীতির মাঠে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশকে আবার অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এনসিপি নেতা সার্জিস আলম অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ না করার আশা প্রকাশ করেছেন আজ। এসব নিয়ে আলোচনায় আজকে সম্পাদকীয় অস্থির সময়। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফয়সাল আলিম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বাংলাদেশকে অরক্ষিত করতেই সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে হাসনাতের বক্তব্যে এনসিপিতে মতানৈক্য নেই দাবি সার্জিসের। গুম খুনের দায়ে সন্ত্রাসী দল হিসেবে নিবন্ধন বাতিল চান নাহিদ। ঋণ নিয়েও শোধ করেননি অর্থ, পরবর্তীতে 4 কোটি টাকার চেক জমা দিল প্রত্যাখ্যান। আইএফআইসি ব্যাংকের মামলায় ক্রিকেটার সাকিব, সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের। বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পরানো হলো রিং, শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসক। আলোচনায় যাব, তবে প্রথমেই আলোচনা সারোয়ার তুষার আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধি। এবং আমরা যে বিষয়টি শুরুতেই বললাম যে গত রাতটা যেন আবার হঠাৎ করে লাইলাতুল গুজব, যেটাকে বলা হয়, গুজবের রাত ছিল, এবং ভোর হতে কি জানি কি হয় এরকম একটা অবস্থা তৈরি হলো। অবশেষে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তিনিও সিনিয়র সচিব নাসিমুল গনি, তিনিও স্টেটমেন্ট দিতে বাধ্য হলেন যে জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং আপনাদের দুজন নেতার বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের দলের ভেতরেই অনেকে অনেক সমালোচনা করছেন, আলাপ করছেন, এই অবস্থায় এই অস্থির সময়ে দাঁড়িয়ে আসলে আমাদের করণীয় কি, এবং এই অবস্থা থেকে উত্তরণে আসলে কি করা যেতে পারে? আপনাকে ধন্যবাদ এবং ফয়সাল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আপনি ঠিক বলেছেন যে গতকাল রাতে এরকম সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়িয়েছে, এবং এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ধর্ম। সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক উত্তেজনার ভিত্তিতেই চলে। তবে কোনো দায়িত্বশীল ব্যক্তিও এই ধরনের গুজবগুলো প্রচার করেছেন, যেটা একটু দুঃখজনক। কিন্তু আমাদের কাছে দেখেই মনে হচ্ছিল যে এর কোনো ভিত্তি নাই। এই যে জরুরি অবস্থার যে এটা, মানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের যে কোনো ইচ্ছা বা কিছু নাই, বা রাষ্ট্রপতির, এটা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে জরুরি অবস্থার কোনো সম্ভাবনা নাই। তবে আমরা সতর্ক ছিলাম যে কি হয়। তারপর দেখা গেল যেটা আসলেই তো একটা গুজবে, আজকে এটা সরকারের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হয়েছে। আর আমাদের যেটা বললেন, এটা নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা মানে হচ্ছে যে এখানে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে, যে এটা কি বলা ঠিক হয়েছে কি ঠিক হয় নাই, প্রকাশ করার দরকার ছিল কি ছিল না। এটা নিয়ে যেটা হয়, একটা দলের মধ্যে নানা ধরনের মতামত থাকতেই পারে। কিন্তু দলগতভাবে আমরা একটা অভিন্ন অবস্থানে আছি যে টেম্পারমেন্ট যাই হোক, বক্তব্যের এক একজন এক এক টেম্পারমেন্টে বলবে, সেটা ঠিক আছে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের একটা অভিন্ন অবস্থান আছে, এবং এক্ষেত্রে আমরা প্রত্যেককে ডিফেন্ড করছি দলের মধ্যে। এবং সেখানে আজকেও নাহিদ ইসলাম যে কথাটা ভার্চুয়ালি একটা প্রোগ্রামে যোগ হয়ে বলেছেন, সেখানে ওই আকাঙ্ক্ষাটি প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা নো কম্প্রোমাইজিং অবস্থানে থাকবো। আমরা যদি ঘটনাটাকে কেউ সুকৌশলে এবং ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনী বনাম ছাত্র কিংবা সেনাবাহিনী বনাম এনসিপি এরকম দাঁড় করানোর চেষ্টা করছেন, যেটা একদমই ভিত্তিহীন, এবং এই ধরনের কোনো বাস্তবতাই নাই। আমাদের সাথে তাদের খুবই সুসম্পর্ক, তারাও বাংলাদেশে এক সভরেন্টি রক্ষা করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফোর্স, আমরা একটা এমার্জিং রাজনৈতিক শক্তি। তো সেখান থেকে আমাদের সাথে তাদের কোনো বিরোধের কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ প্রশ্নটা হচ্ছে মূল আলোচনা, সেটা সামহাও ওভারলুক হয়ে চলে যাচ্ছে অন্যদিকে। সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা সংবাদ সম্মেলন করে পরিষ্কার বলেছি যে বিচার হতে হবে আওয়ামী লীগের, এবং সেটা হতে হবে দলগতভাবে। কারণ আওয়ামী লীগ যে ক্রাইম করেছে, এটা কিন্তু আসলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্রাইম না, এটা একটা দলের ক্রাইম। এবং বিচার হওয়ার আগ পর্যন্ত, বিচারকালীন সময়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তার নিবন্ধন বাতিল করতে হবে। এটা হচ্ছে আমাদের অবস্থান, এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ এখন আর ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, যে আমরা তাকে একটা বিরোধী রাজনৈতিক দল
কিংবা একটা অন্যান্য অপরাপর রাজনৈতিক দলের মতো আপনি করে দেখব। বলছেন সেনাবাহিনীর সাথে এনসিপির কোনো ধরনের সমস্যা কিংবা মুখোমুখি দাঁড়ানোর কোনো সুযোগ নেই আসলে, কিন্তু হাসনাত আবদুল্লাহ পোস্টে যেটি লিখেছেন যে সেনা প্রধান তাকে আওয়ামী লীগকে রিফাইন্ড একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এক ধরনের কথা মন্তব্য করেছেন, যেটা সার্জিসের বক্তব্য হচ্ছে মন্তব্য, হাসনাত আবদুল্লাহ লেখা পড়ে মনে হয়েছে চাপ প্রয়োগ করেছেন। তো এই যে সেনা প্রধান যখন স্বয়ং বলেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ, আপনাদের বক্তব্য অনুযায়ী, হাসনাত এবং সার্জিসের বক্তব্য অনুযায়ী, যে রিফাইন্ড আওয়ামী লীগকে আসার সুযোগ করে দেওয়া দরকার, না হলে ঝামেলা হবে, আপনাদের দাবি হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না, তাহলে এখানে একটা মুখোমুখি ব্যাপার দাঁড়িয়ে যায় না? না, তিনি তো বলেছেন, এখন একজন তাদের দুজন যে দুজন গেছেন, একজন বলেছেন যে সেনাপ্রধান এটা মতামত প্রকাশ করেছেন, আরেকজন বলেছেন যে তিনি কনভিন্স করার চেষ্টা করেছেন। যেটাই হোক, তিনি তো এটা তো আর কোনো ফরমান জারি করেন নাই বা তিনি এটা চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন আসে নাই। তবে আমরা পলাইটলি এবং ফার্মলি আমাদের অবস্থানটা, আমাদের যে দুজন গেছেন তারা দলীয়ভাবে বা দলীয় প্রতিনিধি হিসেবে না গেলেও তারা যেটা বলে এসেছেন যে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন কিংবা আওয়ামী লীগকে এখানে আবার রাজনীতি করতে দেওয়ার কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু দল হিসেবে এটাকে ডিফেন্ড করি, ঠিক আছে? ফলে এটা তো বিরোধ না, তার একটা অবস্থান আছে, তিনি হয়তো বলেছেন, আমাদের একটা অবস্থান আছে, সেটা আমরা জানিয়ে এসেছি। আওয়ামী লীগ প্রশ্নে যে কোনো সিদ্ধান্ত নেবে তো আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং জনগণ, মানে মূলত জনগণের বক্তব্যটাই মূল বক্তব্য। তো সেক্ষেত্রে অবশ্যই জনগণের কথাটাই মূল হিসেবে আমরা ধরবো, এবং সেখানে আমরা মনে করি এই ঘটনার পরে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে যে হাসনাত এটা প্রকাশ করেছেন, ঠিক করেছেন কি ভুল করেছেন, সেটা একটা আলোচনা। কিন্তু আওয়ামী লীগ নিয়ে হাসনাত যে অবস্থান নিয়েছেন, এটা কিন্তু ওভারহেলমিং সমর্থন পেয়েছে, যে মানে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবো না। তো সেই দিক থেকেও ঘটনাটা বোঝার সুযোগ আছে আর কি। জি, অনেক ধন্যবাদ সারাত হোসেন আপনাকে। আমি একটু ফয়সাল আলম ভাই আপনার কাছে যেতে চাই। যে আলিম ভাই একটু বলবেন যে আজকে আপনাদের নেতা, শীর্ষ তিনজন নেতা, বিশেষ করে আপনাদের চেয়ারম্যান, আপনাদের দলের মহাসচিব এবং একই সাথে আরেকজন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তারা তিনজনই একই সুরে কথা বলেছেন যে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত চলছে এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর পাশে থাকার জন্য বলা হয়েছে এবং চক্রান্ত সেটাকে রুখে দেওয়ার জন্য বলা হয়েছে। এই আলাপটি হঠাৎ করে কেন এলো? দেখুন, বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতাটা হলো যে ঘটনার সূত্রপাত এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সাহেবের এই কথা থেকে এসছে। প্রথম কথা হলো, বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী 5 তারিখে দুদিন আগে রুখে দাঁড়িয়েছিল ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের বিরুদ্ধে। এ কথা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা যেটা ছিল গত 3 তারিখে, এই ভূমিকার ফলেই কিন্তু হাসিনা ওই মুহূর্তে বাধ্য হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে। ওই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কোনোভাবে সহযোগিতা করেনি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে। ঠিক একইভাবে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের দরকার জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যর অন্যতম পার্টনার হলো বাংলাদেশ সেনাবাহিনী, এবং এই জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য সেনাবাহিনী, জনগণ এবং রাজনৈতিক দলসমূহের একটা ঐক্যবদ্ধ মিলন দরকার, এবং এই মিলনকে কোনোভাবে ভেঙে দেওয়া উচিত বলে আমি মনে করি না। আলোচনা যেটাই হোক, যেভাবেই হোক না কেন, এই আলোচনাতে ধরেন আমাদের সাধারণত দেশের কি হয়, দেশের এক একজন রাজনীতিবিদকে কিছু রাজনৈতিক গোপনীয়তা রক্ষা করে চলতে হয়, এটা একটা নর্ম। সো একটা ধরেন সেনাবাহিনীর প্রধানের সাথে একটা আলোচনা হয়েছে, আলোচনা হতেই পারে নানান ধরনের, সেই আলোচনাটাকে আমাদের বাইরে নিয়ে এসে প্রকাশ করা, এটা কিন্তু জনগণের ভিতরে একটা অস্থিরতার সৃষ্টি হবে যে কি না কি হচ্ছে, এবং এই অস্থিরতাটা আরও লেলিয়ে দেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে ঘাপটি মেরে থাকা চক্র বাংলাদেশে এবং বিদেশে। তারা তো চেষ্টা করেই যাচ্ছে। আপনি দেখবেন যে কলকাতার টিভি চ্যানেলগুলো দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় আমরা সব ঘরের ভিতরে আটকে আছি। শুধু টিভি চ্যানেল না, আজকে কিন্তু আনন্দবাজার পত্রিকাও রিপোর্ট করেছে যে দেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে, এরকম কিছু একটা। এমনকি শুধু তাই না, গতকালকে রাতে এমনভাবে বলছে আজ রাত 12টার পরেই বাংলাদেশের জরুরি অবস্থা। কিসের জরুরি অবস্থা? আমাদের তুষার, আমার ছোট ভাই তুষার কিন্তু ঠিকই বলেছে যে বাংলাদেশ কিন্তু সমস্ত রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধভাবে আছে। ওনাদের প্রেক্ষাপটে ওনাদের একটা দাবি থাকতেই পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দাবি ওনারা করছেন, থাকতেই পারে। তবে আমি মনে করি এইভাবে আলোচনাগুলো যেন পাবলিকলি না আসে, সেনাবাহিনীকে জনগণের বিপরীতে
দাঁড় করানো আমাদের জন্য উচিত হবে না। আলিম ভাই, আপনার কথা একদমই ভালোভাবে বুঝতে পারলাম। কিন্তু একটা বিষয় বলবেন যে আপনি বলছিলেন ৩ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর যে ভূমিকা, তারা ফ্যাসিস্ট হাসিনাকে কোনোভাবেই সহযোগিতা করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আরও অনেক নেতার মাধ্যমে, এনসিপি থেকে আগে নাগরিক কমিটির অনেক নেতার কাছে আমরা শুনেছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী যে সহযোগিতাটি করেছে কিনা এবং সে যে দেশ ছেড়ে যাওয়ার সুযোগটি সেনাবাহিনী তাকে দেওয়া, এটিকে কি আপনি কিভাবে দেখছেন? এইটা দেখেন একটা ইনভেস্টিগেটিভ ম্যাটার, যে ৩ তারিখ থেকে ৫ তারিখ কি সহযোগিতা হাসিনা পেয়েছে। তবে যদি মোটা দাগে কথা বলেন তাহলে আমাদের দেখতে হবে সেনাবাহিনীর ভূমিকা কি ছিল। সেনাবাহিনী কিন্তু ছাত্র জনতার উপর গুলি চালায়নি। সেনাবাহিনী কিন্তু ৫ তারিখ সকাল থেকে সমস্ত রাস্তাগুলো দিয়ে জনগণকে ঢাকায় আসার পথে বা ভবনের দিকে আসার পথে বাধাও দেয়নি। এগুলোর দিক আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু সেনাবাহিনীর মোটা দাগে সহযোগিতা বলে মনে করব। অন্যদিকে যদি আপনি ডিটেলসে খুঁটিনাটি বিষয় দেখতে চান, এগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে ভবিষ্যতে আসবে যে কে কোথায় কাকে সহযোগিতা করেছিল। তবে আমরা মনে করি সেনাবাহিনীর সহযোগিতা বিগত ৫ই আগস্টের ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল। জি, অনেক ধন্যবাদ আলিম ভাই আপনাকে। আপনার কাছে আসতে চাই ছাড়া তুষার, যেটি আলোচনা হচ্ছিল যে আপনি বলছিলেন যে বিচার হতে হবে আওয়ামী লীগের দলগতভাবে, এবং আমি যে প্রশ্নটি ভাইকে করলাম একই প্রশ্ন আপনাকেও করতে চাই। আপনাদের আরেকটা দাবি হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগটি দেওয়াটা আপনি কিভাবে দেখেন? এবং একই সাথে আজকেই কিন্তু ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে বলেছে যে মামলার তদন্তে মানে দেরি হচ্ছে এবং সেই ক্ষেত্রে তাকে প্রশ্ন করেছে, এবং এই মামলা দেরি হওয়ার পেছনে আসলে বিচারটা দেরি হওয়ার পেছনে যে কারণগুলো সেগুলো কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি ওই সময় গ্রেফতার হলেই সবচেয়ে ভালো হতো, কিন্তু পালিয়ে গেছেন এটাও আমি মনে করি যে মানে খুব খারাপ না। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এরকম, স্বাধীন বাংলাদেশ ইতিহাসে কোনো স্বৈর শাসন আমরা দেখেছি, কিন্তু পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু আর নাই। ফলে এটা একটা অনেক বড় এবং এত নিকৃষ্ট একজন ফ্যাসিস্ট শাসককে বাংলাদেশের জনগণ পালিয়ে যেতে বাধ্য করেছে, এটাও কিন্তু একটা বড় ঘটনা। আর গণহত্যার বিচার বা ওনার দেশে আসা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ব্যাপারে আমরা এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেই। এই যে জাতিসংঘের মানবাধিকার যে রিপোর্টটা এসেছে, এই রিপোর্টের কিন্তু খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সংগঠিত হয়েছে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হচ্ছে জেনোসাইডের ঠিক পরেরই ধাপ, এবং বলা হয়েছে অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে যেটা আসলে আন্তর্জাতিক অপরাধের শামিল, একদম এভাবেই বলা হয়েছে। এবং ওই যে আপনি তাজুল সাহেবের কথা বললেন, উনার যিনি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা এরকম টবি ক্যাডম্যান, হ্যাঁ, উনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা দরকার। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আপনি দেখেছেন কিছুদিন আগে ফিলিপাইন্সের দুতেরতে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং সিম্পলি কী কারণে? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, উনি ভয়াবহ ম্যাসাকার করেছেন। শেখ হাসিনা এরকম ম্যাসাকারের একাধিক, এবং শেখ হাসিনা নিজেও মাদকের বিরুদ্ধে যুদ্ধ আসলে করেছেন, আর অন্যান্য ব্যাপার তো আছে, জুলাই হত্যাকাণ্ড এবং অন্যান্য। শেখ হাসিনার সবচেয়ে মানে বেস্ট পোয়েটিক জাস্টিস হবে যদি আমরা তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পারি। এটা আমি বিভিন্ন জায়গায় বলে বেড়াই, এখন আমরা দলীয়গতভাবে এটা সিদ্ধান্ত নিই নাই যে এই দাবি আমরা তুলব কিনা। কিন্তু এই যে জেনজি বলি আর যাই বলি, এই প্রজন্মের একটা বড় গ্লোরি কি, তারা 5 আগস্ট সংগঠিত করেছে এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কারণ আমরা যদি দ্বিতীয় আরেকটা গ্লোরি হতে পারে যে আমরা যদি ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করে ইন্ডিয়ার উপরে, যদি তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে সোপর্দ করতে পারি, এবং তার তখন এই যে আপনি দেখছেন বিচারের ঢিলেমি একটা ব্যাপার আছে, আমাদের তো অনেক ঘাটতি আছে তখন। আর এবং আমাদের একটা টেনশন আছে, একটা এই প্রজন্মের একটা ট্রমা আছে আপনারা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, যে এই সরকার চলে গেলে আর বিচার হবে কিনা, এই শঙ্কা আছে। এই সমস্ত শঙ্কা তখন আর থাকবে না। তো এই কারণে আমি মনে করি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে হলে বিচারের আন্তর্জাতিক মানদণ্ড এবং বৈশ্বিকভাবে এটার যে এক্সপোজার পাওয়া দরকার সবই পাবে, এবং সেটা আমাদের জন্য আরেকটা গৌরবের ব্যাপার হবে যে আমরা এরকম একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট শাসককে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পেরেছি। ফলে এটা আমাদের ভাবতে হবে, হয়তো সামনে এই দাবিটা আরও প্রমিনেন্ট হতে পারে। একদমই আপনার কথা যেটা বোঝা গেল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা, এটা আপনার ব্যক্তিগত মতামত, দলগতভাবে আপনারা সিদ্ধান্ত নেননি। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই যে যেহেতু জেনজির কথা আপনি বললেন, সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী সমর্থক কিংবা বিগত সরকারের যারা সমর্থক, তাদের এক ধরনের বেশ উল্লম্ফন দেখতে পাই আমরা, এবং এক ধরনের উল্লাস আন্দোলনে যারা যুক্ত ছিলেন, নারী নেতৃত্ব যারা ছিলেন, তাদেরকে কিভাবে নিগৃহীত করা হবে সেগুলো একদম সশরীরে ঘোষণা দেওয়া হচ্ছে। আজকেই দেখলাম যে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে একটা পত্রিকায়, যেখানে কিনা এর আগেও আওয়ামী লীগের সময় তাদের উন্নয়নের গল্প এরকম বিভিন্ন প্রকাশ করা হয়েছে, এবং সেখানে যে লেখকরা লিখেছেন প্রায় 8 থেকে 10টা লেখা বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে কিনা সবগুলোই ভুয়া লেখক, তাদের ছবি বিভিন্ন জায়গা থেকে নিয়ে লেখকের ছবি হিসেবে যুক্ত করা হয়েছে,
এবং অনলাইন মাধ্যমে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা যেভাবে করে খেলছে কিংবা যেভাবে করে প্রতিরোধ গড়ে তুলছে আপনাদের বিরুদ্ধে কিংবা এই দেশের বিরুদ্ধে, সেটা নিয়ন্ত্রণে আসলে কি করা প্রয়োজন? আপনারা কি কাজ করছেন? মানে তারা তো এমনিতে দেখুন, আজকে নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে ঘোষণা করা উচিত। তাদের এই সন্ত্রাসটা একদম অনলাইন পর্যন্ত বিস্তৃত। তো অনলাইনে তারা একটা মহা তাণ্ডব বিস্তার করছে এবং আমাদের সহ ফ্যাসিবাদ বিরোধী এবং আপনি দেখেছেন যে অমির রহমান পিয়াল, জি, তিনি একটা ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হচ্ছে নুসরাত তাবাসসুম এবং উমা ফাতেমা সম্পর্কে এত গর্হিত মন্তব্য করা হয়েছে যেটা আমি এখানে উচ্চারণ করতে চাই না। অন্যান্য নারী নেত্রীদের ব্যাপারেও তারা ভয়ঙ্কর স্মিয়ার ক্যাম্পেইন বিএনপির ব্যাপারেও একই কথাই একই। আমি বললাম যে ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে তাদের মধ্যে যারা নারী, তাদের একটা ভয়ঙ্কর আপনার লৈঙ্গিক সন্ত্রাস বা এক ধরনের অ্যাবিউজ তারা চালাচ্ছে ভার্চুয়ালি। আর অন্যান্য আমাদেরকে ডেথ থ্রেট তো দিয়েই যাচ্ছে এটা প্রতিনিয়ত। এবং হিজবুত তাহরির বানিয়ে দেয়া, আপনি দেখবেন যে আমাদের একজন এনসিপির একজন মেম্বার মনজুর, উনি একজন কবিও, হ্যাঁ, খুবই সুপরিচিত কবি তরুণদের মধ্যে, আবার আমাদের সাথে রাজনীতি করেন, তাকে হিজবুত তাহরির বানিয়ে দেওয়া হচ্ছে। এবং খুব দায়িত্বশীল একজন ব্যক্তি এই কাজটা করেছেন, খুবই আনফর্চুনেট কিন্তু। এবং এই পুরো জিনিসটা ঘটতেছে অনলাইনে। আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে এখানে সক্রিয়। সেক্ষেত্রে আমি বলবো যে আবার আজকে একটা গুড নিউজ হচ্ছে যে যেমন আমাদের নুসরাত তাবাসসুম, তার বিরুদ্ধে তাকেও তো এগুলো অনেক সহ্য করতে হয়েছে, এই ধরনের এক ধরনের ভার্চুয়াল অ্যাবিউজ। তো আজকে সম্ভবত এরকম একটা ছেলেকে গ্রেফতার করা হয়েছে, শনাক্ত করে গ্রেফতার করতে পারা গেছে। আমি মনে করি এগুলোকে আরও সিরিয়াসলি, শুধুমাত্র ফেসবুকে একটা কমেন্ট হিসেবে না দেখে এগুলোকে একটা সাইবার ক্রাইম হিসেবে দেখে আরও নেটওয়ার্কটা শনাক্ত করা উচিত এবং এদেরকে গ্রেফতার করা উচিত। আমার বিশ্বাস যেটা দেশের মধ্যে আছে এই বড় অংশটা, এবং এদেরকে সরকারের ইন্টেলিজেন্স আছে, সরকারের সেই ধরনের সক্ষমতা আছে বা থাকা উচিত, যেটা তাদেরকে গ্রেফতার করবে। এবং তাহলে হচ্ছে অনলাইন স্ফিয়ারটা আরও নিরাপদ এবং ডেমোক্রেটিক হবে। এখন কিন্তু একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি। যেমন আমি বলি, আমি নিজে কিন্তু একটা ভিকটিম। কীভাবে? আমার একটা 15 বছরের পুরনো আইডি, ফেসবুক আইডি, এটাকে তারা রিপোর্ট করে, রিপোর্ট করে আমাকে ব্লক করে, আমার আইডিটা পুরো ইয়ে গেছে এবং ফেসবুক বলছে যে আমি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছি। এবং তারপর আমি নানাভাবে চেষ্টা করেছি কিন্তু সেটা আর হয় নাই। তো এইটা তো আমার জন্য একটা হিউজ লস, যে একটা 15 বছরের পুরনো আইডি, এটা দিয়ে আমার যে একটা অবস্থান তৈরি হয়েছে, আমার লেখালেখি অনেক কিছু ছিল এর মধ্যে, এটাকে আমাকে হারাতে হয়েছে এবং তাদের সংঘবদ্ধ আক্রমণের মুখে এখন আমাকে একটা নতুন আইডি খুলতে হয়েছে। অন্তর্বর্তী সরকার আসার পরপরই আমরা দেখেছিলাম ফেসবুকের সাথে বাংলাদেশে একটা মিটিং হয়েছিল এবং বর্তমান যিনি আইসিটি অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার, তিনিও বেশ কর্মতৎপর বলেই জানি বিভিন্ন সময় দেশের বাইরে তিনি কাজ করেছেন। তাহলে সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, তারও এক ধরনের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা আছে। তাহলে সরকার কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, বাংলাদেশের অনেক আইডি, দেশের বাইরের আইডি তারা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করানোর ব্যবস্থা করেছিল জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে। তাহলে বর্তমান সরকার সেগুলো করতে পারছে না, কারণ অনলাইন স্পেয়ারটাকে নিরাপদ কেন করতে পারছে না? আমি জানি না কেন করতে পারছে না। তাদের হয়তো অনেক প্রায়োরিটির মধ্যে, কিন্তু এটা তাদেরকে আটমোস্ট সিরিয়াসলি নেওয়া উচিত। যেমন আপনি বলেন যে এনসিপির মতো একটা নতুন উদীয়মান দলের প্রধান যে ফেসবুক পেজ, সেটাকে এরকম রিপোর্ট করে উড়িয়ে দিয়েছে। আমাদের উই হ্যাভ নো ফেসবুক পেজ রাইট নাও, উড়িয়ে দেওয়া হয়েছে। এগুলোর ক্ষেত্রে আগের সরকার যেমন হতো যে যারা ডিসিডেন্ট ছিল তাদেরকে আক্রমণ করে তাদের ফেসবুকে নানাভাবে তাদেরকে স্তব্ধ করার চেষ্টা করতো। এই সরকার তো সেটা করবে না। এই সরকার হচ্ছে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে অনলাইনে, ভার্চুয়ালি ডেথ থ্রেট দিচ্ছে, তাদের আইডিগুলো শনাক্ত করে, তারা দেশে থাকুক আর বিদেশে থাকুক, ফেসবুকের সাথে কথা বলে এই আইডিগুলোর রিচ বা এই আইডিগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। কারণ এটা দ্বারা আদারওয়াইজ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং আমরা একটা আগে তো ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, এখন এই সন্ত্রাসীদের শুধু কি এনসিপি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি এটা তো সবাই? ম্যাস পিপলই তো আসলে। আমি শুধু এনসিপির কথা বলছি না, এনসিপি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, ফ্যাসিবাদ বিরোধী পুরো শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সবাই নাগরিকদের মধ্যে এক ধরনের ট্রমা, যারাই সক্রিয়, যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় হয়ে কথাবার্তা বলছে, তাদের সবাইকে টার্গেট করে করে বুলি করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। তো এটা তো আমরা সবাই শঙ্কিত হয়ে যাচ্ছে। এবং আবারও কিন্তু এখন ডিজিটাল নিরাপত্তা আইন সেভাবে না থাকলেও আমাকে একটা সেলফ সেন্সরশিপে থাকতে হচ্ছে। অনেকেই ভয় পাচ্ছে যে কোথা দিয়ে কি এসে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নাজুক অবস্থা, কোথায় এসে আমি কোন আক্রান্ত হব কিভাবে, এইসব ভয় পাচ্ছে। এগুলোকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি সিরিয়াসলি নেয়, আপনি ঠিকই বলেছেন, যিনি এটার জন্য দায়িত্ব পেয়েছেন আইসিটি মন্ত্রণালয়ের, তিনি কিন্তু এগুলো আমাদের খুবই পরিচিত, ঘনিষ্ঠ এবং হি ইজ আ কেপেবল পারসন। তার অন্যান্য হয়তো প্রায়োরিটি আছে, কিন্তু এটাকে তার আরও গুরুত্ব নেওয়া উচিত, যেটা আমরা বারবার বলেছি। হয়তো সামনে এটার ব্যাপারে আপনাদের দিক থেকে দলীয় কোনো পদক্ষেপ, আমরা হয়তো দলীয় জায়গা থেকে এই দাবিটা তুলব যে আমরা একটা নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম চাই। ভাই তুষার, ফয়সাল আলীম ভাই, এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে, বিএনপি এটার ভিকটিম এবং আপনি নিজেও আসলে আইসিটি লাইনের বিভিন্ন অনেকভাবে যুক্ত আছেন। জি দেখুন, আমি তথ্য প্রযুক্তির মানুষ। সত্যি কথা বলতে এরা যেটা করছে, এটা বট ব্যবহার করছে। তারা বট ব্যবহার করে বিভিন্ন ধরনের ফেসবুকে আইডি ক্রিয়েট করে ভার্চুয়ালি তারা বিভিন্ন ধরনের কমেন্ট বলেন, গুজব বলেন, এই গুজবগুলো সৃষ্টি করে। এটাকে হ্যান্ডেল করা কিন্তু যায়, এটা ইজ নট ভেরি হার্ড টু হ্যান্ডেল।
এটা যদি বর্তমান গভর্নমেন্ট, যেটা তুষার বলেছেন, কথাটা সত্যি যে ফেসবুকের সাথে আমাদের কথা বলতে হবে, ফেসবুকের সাথে কথা বলে এটাকে রেগুলেট করা যায় যে বটের ব্যবহারগুলোকে বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ কমিয়ে দেওয়া বা রিচ কমিয়ে দেওয়া অথবা বন্ধ করে দেওয়া। এটা আওয়ামী লীগ কিন্তু এই ব্যবহারটা শুধু এখন করছে না, 5ই আগস্টের পরে না, তারা কিন্তু 5ই আগস্টের আগেও করতো। নির্বাচনের আগে প্রায় 49টা তাদের আইডি বন্ধ করা একদম হয়েছিল। বিএনপির বিরুদ্ধে তারা এমন কিছু কাজ করেছেন যে এই সাইবার নিয়ে বা আপনার তথ্য প্রযুক্তি নিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। এবং বিএনপি সত্যিকার অর্থে 16 বছর ধরে এই আওয়ামী লীগের তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও ফাইট করে এসছে। কিন্তু আপনারা তো পিছিয়ে ছিলেন সব সময়, এখনো তো কি পিছিয়ে আছেন? শোনো, এখানে কিছু ব্যাপার আছে। একটা দল যখন ক্ষমতায় থাকে তাদের অনেক কিছু করার থাকে। সিআরআই নামক প্রতিষ্ঠান, তাদের তো টাকার কোনো অভাব ছিল না। কিছুদিন আগে দেখেছেন সিআইএ এর কত টাকা। সিআরআই জি, বাংলাদেশকে এমনভাবে চালাতো, প্রায় 300 কর্মচারী নিয়ে তারা বাংলাদেশের তথ্য প্রযুক্তিটাকে কমপ্লিট কন্ট্রোল নিয়েছিল। আমরা ফাইট করেছি, আমাদের যোদ্ধারা যারা সাইবার যোদ্ধা ছিল তারা ফাইট করেছেন। আমাদের যেগুলো তথ্য প্রযুক্তি নিয়ে আমরা যারা কাজ করেছি আমরা ফাইট করেছি। তবে সাধারণত সরকার ক্ষমতায় থাকলে, আর এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকার, যাদেরকে তুষার যেটা বলেছে যে এমনভাবে পালিয়ে যেতে হয়েছে, বিশ্বে একটা নজিরবিহীন, হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, এটা যে কতটুকু নির্মম অবস্থার তাকে পড়তে হয়েছে। তো সেই সরকার বা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও এইভাবে বাংলাদেশকে এখন পর্যন্ত তারা তাদের বটগুলো ব্যবহার করছে। তাদের কিছু মানুষ আছে নানান ধরনের, এগুলো আমাদের কাছে নামও আছে, আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি আমরা এগুলোর ব্যাপারে বর্তমান যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার আছেন ফয়েজ তাইয়েব সাহেব, উনি কাজ করছেন আমার জানা মতো এই ব্যাপারে, এবং ওনাকে আমরা সহযোগিতা করছি। আমরা চাচ্ছি সারওয়ার তুষার যে কথা বলল ঠিক একইভাবে যে এই আইসিটির যে একটা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রেক্ষাপট যাতে সঠিক কথা বলতে পারে। কারণ সঠিক কথা না বললে, আজকে দেখেন এর থেকে বড় পাওয়ার তো কিছু হতে পারে না। ফেসবুক পাওয়ার আমরা কি দেখছি? ফেসবুক পাওয়ার আমরা দেখছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে আজকে 12টায়। ডক্টর ইউনূস পালিয়ে যাচ্ছে। ভাই কোথাকার গাঁজা? আচ্ছা, আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। আপনি বলেন বিএনপি খারাপ অবস্থা ছিল, কিন্তু গত 16 বছরে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে ভালো অবস্থায় আছে। তাহলে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখনো কেন সাইবার স্পেসে তাদের সেই উপস্থিতিটা দেখাতে পারছে না, কিংবা এই জায়গাগুলো প্রতিবাদ নিশ্চিত করতে পারছে না? না, আমরা তো ভালো অবস্থায় এখনো নেই। আমরা দমনপীড়ন তো নেই আপনাদের আমরা উপর। হ্যাঁ, তা নেই, কিন্তু আমাদের প্রতি পালিয়ে থাকতে তো হচ্ছে না। পালিয়ে থাকতে হচ্ছে না, সবই ঠিক আছে, কিন্তু আমাদের উপর যে সাইবার অ্যাটাক তো আমাদের উপর সাংঘাতিক রকম হচ্ছে। জি, আপনারা পাল্টা অ্যাটাক কেন করতে পারছেন না? আমরা পাল্টা করছি, আমরা যতটুকু চেষ্টা করছি। শোনেন, আওয়ামী লীগের অর্থ আছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার করে নিয়ে গেছে। এক তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আপনাকে বলতে পারি, আজকে একটু আগে আমি বলে আসলাম আইসিটি জার্নালিস্ট ফোরামের একটা অনুষ্ঠানে, 65,000 কোটি টাকা তথ্য প্রযুক্তিতে কাজ হয়েছে। তার ভিতর আমাদের হিসাব বলে 40,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে এই তথ্য প্রযুক্তিতে। এক ব্যক্তির নির্দেশনায় তথ্য প্রযুক্তি সেক্টরটা চলতো, আপনারাও জানেন অনেক কিছু। একটা সাদা কাগজে ফটোকপি করে 10-15 কোটি টাকা তুলে নিয়ে যাওয়ার নজির আছে। কিছু কিছু কোম্পানি শুনলে আপনি অবাক হবেন, যে অনেক জায়গায় ধান খেতেও আমরা দেখেছি আইসিটি ল্যাব করা একদম হয়েছে। 121টা ওয়ার্ক অর্ডার পেয়েছে একটি প্রতিষ্ঠান। ইন্ডিয়ান একটা কোম্পানি LNT 1600 কোটি টাকার কাজ করেছে, সে কাজের কোনো জাস্টিফিকেশন নাই। জি ফয়সাল ভাই, আমাদের সময় একদমই কম, এগুলো আমরা হয়তো জানবো আরও, কিন্তু আপনার কাছে একটু ভিন্ন জায়গায় এবার যেতে চাই। আমরা সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশনের মধ্যে বৈঠক চলছে এখন, এবং সেই বৈঠকে দেখেছি বিএনপি তার প্রস্তাবগুলো পাঠিয়েছে ঐক্যমত্য কমিশনের কাছে, এবং কয়েকটি জায়গায় আমরা দেখলাম যে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের অধিকাংশ সুপারিশে বিএনপি ভিন্নমত জানিয়েছে। বিচার সংস্কারের 23টি সবকটিতে তারা সমর্থন দিয়েছে। দুদক সংস্কারের 20টার 19টাতে একমত হয়েছে এবং আংশিক একমত হয়েছে। জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে 26 প্রস্তাবের ক্ষেত্রে অর্ধেকে একমত হয়েছে। এবং সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন নাকি হচ্ছে জাতীয় নির্বাচন, এটা একটা। 2 নম্বর হচ্ছে একজন কয়বার প্রাইম মিনিস্টার হতে পারবেন এবং দলীয় প্রধান
এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না, এই জায়গাগুলোতে বিএনপির দ্বিমত আছে। আপনি যে ফ্যাসিস্টের কথা বললেন, যে ফ্যাসিস্ট রিজিমের কথা বললেন, যদি একই ব্যক্তি দুবার তার জীবদ্দশায় দুবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারে, তাহলে কি এটা ফ্যাসিবাজমে ঝুঁকি তৈরি করে কিনা? দেখুন, কয়েকটা বিষয় আছে। প্রথমে আমি নিয়ে আসি আপনার কনস্টিটিউশনের ব্যাপারে। গণপরিষদ, 2 মিনিটে শেষ জি, করবেন। গণপরিষদ ব্যাপারটা কখন আসে? যখন একটা দেশ নতুন করে গড়ে ওঠে, একদম নতুন কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে অ্যাপ্রুভাল নিতে হবে, তখন গণপরিষদের ব্যাপার আসে। আপনি একটা দেশকে, আপনি এখন কোথায় আছেন? আমরা একটা জাহাজের ভিতর আছি মনে করেন। এই জাহাজটার কিছু অংশ খারাপ আছে, তা আপনি জাহাজটাকে কি ভেঙে দিয়ে রিরাইট করবেন, নতুন করে তৈরি করবেন? ভাঙতে হলে আপনাকে কি করতে হবে? একটা জায়গাতে নোঙর করতে হবে ঘাটে, তারপর আপনি এটাকে সারাবেন, টারাবেন, ঠিকঠাক করবেন। এখন আমাদের কনস্টিটিউশন, আমরা একটা কনস্টিটিউশনের উপর ভিত্তি করে এই সরকার চলছে। এই সরকার কিন্তু আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, এটা একদম সাংবিধানিক সরকার। জি। এবং এই সাংবিধানিক সরকারে যদি সংবিধানে ঘষা মাজা যা করতে হয়, এটা করার জন্য আমরা কি করতে পারি? অ্যামেন্ডমেন্ট করতে পারি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামেন্ডমেন্ট। এবং এই অ্যামেন্ডমেন্ট করতে আপনি জানেন জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে, এখানে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন আছে, রিজার্ভেশনগুলো আমরা তুলে ধরেছি। এই জন্য একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে এটা একটু বলবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র আছে। যেমন ধরুন আজকে, এতে সুবিধা কি হলো? আচ্ছা, সুবিধা হলো একটা রাষ্ট্র যখন চলে রাষ্ট্রীয় কাঠামোতে, সেই রাষ্ট্রের যে দল ক্ষমতায় থাকে, সেই দলের যদি টোটাল র্যাঙ্ক অ্যান্ড ফাইল এমনভাবে কাজ করে, জনগণের জন্য কাজ করে। এবং আপনি জানেন এখন যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনগুলো কিন্তু আওয়ামী লীগের সেই নিশিরাতের নির্বাচন হবে না। এই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, এই সরকারকে বাংলাদেশের জনগণ যদি ভোট দিয়েই যেতে থাকে, তাহলে আপনারা আমার করা কিছু নেই। এবং সেই দলের যদি নেতাকে বাংলাদেশের জনগণ পছন্দ করে, তাহলে আপনাদের কিছু there করার is নেই। যে no আপনার কথা problem. বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ ফয়সাল আলীম ভাই আপনাকে। সারার তুষার তার বক্তব্যের প্রেক্ষিতে একটু আপনার বক্তব্য না, শুনতে চাই। ধরুন একটা দলকে জনগণ বারবার ভোট দিচ্ছে, কিন্তু সেই দল যদি ওখানে আরেকজনকে বসায়, তাহলে কি জনগণ ভোট দেবে না? সুতরাং পরপর দুইবারের, এটা খুব ব্লাফটা খুব পরিষ্কার যে পরপর দুইবার মানে হচ্ছে আপনি পরপর দুইবার হবেন, এরপর একবার হবেন না, আবার হতে পারবেন। তো সেখানে আমরা বলেছি আপনি জীবন, এটা পৃথিবীতে অনেক জায়গায় অ্যাকসেপ্টেড ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে যে দুইবারের বেশি কেউ মার্কিন প্রধানমন্ত্রী হতে যুক্তরাষ্ট্রেই পারবে না। আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, অনেক জায়গায় আছে যে দুইবারের বেশি হতে পারবেন না কেউ, জীবনে দুইবারের বেশি আপনি হতে পারবেন না। এই প্রস্তাবটা আমরা করেছি। এবং গণপরিষদ নির্বাচন প্রশ্নে যেটা সবচেয়ে বড় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যে এটা নতুন দেশ ছাড়া হয় না। তুরস্কে এখন পর্যন্ত 4 বার গণপরিষদ নির্বাচন হয়েছে। তাতে কি হয়েছে? মানে তুরস্ক তো তুরস্কই আছে। থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করেছে এ পর্যন্ত, ভেনেজুয়েলায় 20টা সংবিধান গ্রহণ করেছে। তারপর ইতালি তো এরকম, ফ্রান্সের বিএনপি বিরোধটা কেন করছে আপনাদের না, সাথে? আমি জানি না, তারা হয়তো এই সংবিধানটাকে ধরে রাখতে চায়, কিন্তু আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে যে এটা অলরেডি গণ অভিপ্রায়ের বিপরীতে দাঁড়ানো একটা সংবিধান। এবং এই সংবিধানটা মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষার পক্ষে আছে সেটা না, এই সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। প্রথম যে সংবিধান আমাদের, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, এটাকে ফেলে দিয়ে কিন্তু ওইটাকে প্রতিস্থাপন করেছে এই সংবিধান। সুতরাং আমরা বলছি যে আপনি যদি মুক্তিযুদ্ধকে জনগণের কাতারে নিতে চান, তাহলে আপনাকে মুক্তিযুদ্ধের আদর্শের উপর ভিত্তি করে নতুন একটা সংবিধান তৈরি করতে হবে, এবং 24-এ সেই সুযোগ। অনেক ধন্যবাদ সারা তুষার আপনাকে। ফয়সাল আলীম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা প্রত্যাশা করি যেভাবে হোক না কেন অস্থির সময় কেটে আবার নতুন ভোরের সূর্যোদয় হবে, এবং সেই দিনের প্রত্যাশা আমরা থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।